প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে শুভেচ্ছা, স্বাগত কিশোর বাতায়ন থেকে। প্রিয় বন্ধুরা, যারা আমরা ক্লাসটিতে অ্যাটেন্ড করেছি বা হাজির হয়েছি, তারা একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবো যে আসলে সবকিছু ঠিক আছে কিনা, বা সিস্টেম ঠিক আছে কিনা, বা দেখা যাচ্ছে কিনা, বা সাউন্ড অথবা অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা। তো এইটা একটু কমেন্টে বলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষেপে বলবো। আমরা কিশোর বাতায়নের পক্ষ থেকে হাজির হয়েছি আর নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের আমরা কিছু টপিক আলোচনা করেছিলাম, যে ভরবেগের সংরক্ষণ সূত্র, জড়তার ভ্রামক, তারপরে চক্রগতির ব্যাসার্ধ এবং জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধের বিভিন্ন ইভেন্ট গুলো, যে কোথায় কি ধরনের জড়তার ভ্রামক হয়, চক্রগতির ব্যাসার্ধ হয়, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম, সেগুলো কিছু থিওরি পড়ার সাথে সাথেই কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করেছিলাম। তো আজকে আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের উপরেই থাকবো। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা ক্লাসের সাথে আছো তারা একটু কমেন্ট করে দাও যে কে কোথা থেকে আসো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই যোগদান করেছে। হ্যাঁ, শান্ত কমেন্ট করেছে। আহ, নাবিলা ম্যাডাম, হ্যাঁ, তাহমিদ, জানিয়েল, হ্যাঁ, ফাইন, ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই যোগদান করেছে। তো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আজকে চলে যাই বেশ কিছু প্রবলেম সলভ নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার পরিচয়টা স্ক্রিনে দেওয়া আছে। তো এখান থেকে আজকে আমরা কি কাজ করব সেটা আমরা একটু দেখে আসি। আজকে আমাদের কাজটা হবে এইরকম, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান দিয়ে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে তো থাকোই। তো আজকের কাজটা তোমাদেরই বেশিরভাগ করতে হবে, আর আমি শুধু তোমাদের একটু গাইড করব মাত্র। তো যে অঙ্কগুলো আমরা করব, ম্যাথ সমাধানগুলো করবো, এগুলো বিভিন্ন বোর্ডে এসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও এগুলো এসছে। তো প্রিয় বন্ধুরা, দেখো, আমরা 1 নাম্বার কাজ দিয়ে শুরু করি। সেখানে আমরা যে অঙ্কটি দিয়েছি সেটি হচ্ছে এরকম, যে মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশযানের ভর 3 × 10⁻³ কেজি এবং জ্বালানি ভর 50 কেজি। জ্বালানি 5 কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হলে এবং 150 মিটার পার সেকেন্ড সুষম বেগে নির্গত হলে শাটল যানের উপর ধাক্কা নির্ণয় করতে হবে। তো আমি জানি তোমরা এটি পারবে। তো তোমরা যারা এটি পারবে তারা হিসাবটা করো, হিসাবটি করে তোমরা আমাকে জানাও যে উত্তরটি কত হলো এবং কোন সূত্র দিয়ে করব। আমি জাস্ট 30 সেকেন্ড তোমাদের টাইম দিচ্ছি। 30 সেকেন্ড পরে এর যে শর্টকাট টেকনিকটি সেটি আমি তোমাদেরকে করে দেবো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা আসো তারা একটু একটু চেষ্টা করো অঙ্কটি করার জন্য, কেমন? তাহলে এটি আসলে কি হবে? দেখো, ধাক্কা মানে আমরা জানি বল, তাই না? তো বল মানে আমরা জানি F সমান ma। মনে করো আমার কোনো সূত্র মনে নাই, আমি যে জায়গা থেকে শুরু করছি আমার কোনো সূত্র মনে নাই, কিন্তু খেয়াল করো প্রশ্নটি কিন্তু কুমিল্লা বোর্ড 16-17 সেশনে এসছে। সরি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটি অ্যাডমিশন টেস্টে এসছে 16-17 সেশনে। তাহলে খেয়াল করো যে এখন আমার সূত্র মনে নাই, বের করতে হবে ধাক্কা। তো আমরা জানি F সমান ma। তো আমাদের ডাটা যেগুলো দেওয়া আছে সেগুলো তো আমরা পাচ্ছি। F সমান যদি ma হয়, a সমান আমরা জানি ত্বরণ মানে হলো বেগ পরিবর্তনের হার, তাই না? তো আমরা লিখলাম বেগ পরিবর্তনের হার, দিস ইজ ডিভি ডিটি। আমরা এটাকে এমন করে লিখি, দেখো, ভি ডি এম ডিটি। এখন দেখো, আমাদের ধাক্কার সমীকরণ আমরা পেয়ে গেলাম। একই সাথে সেখানে বলা ছিল যে আমাদের এই ম্যাথে কি বলা ছিল, জ্বালানি হার ব্যবহারের হার বা হ্রাসের হার, কমে যাওয়ার হার, এই যে ভরের সাথে সময়ের যে সম্পর্ক, কি আমরা বুঝতে পারছি এই জায়গাটা? তাহলে এখন খেয়াল করো, আমাদের বেগ বেগ কত বলেছে? বেগ বলেছে 150 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দিলাম 150 ইন্টু জ্বালানি হ্রাসের হার কত ছিল? 5 কেজি পার সেকেন্ড হারে। দেখো, ভরের একক কেজি আর সময়ের একক সেকেন্ড, কেজি পার সেকেন্ড, এটা ছিল 5।
তাহলে এটা কত হবে, গুণ করলে 750 বলের একক বা ধাক্কার একক নিউটন। এই ছিল আমাদের উত্তর। তো তোমরা কারা কারা আমাদের সাথে আছো আমি একটু দেখি, আর কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটাও একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, কারা কারা আমাদের ক্লাসে যোগ দিয়েছে সেটা একটু দেখে নিই আমি একটু। জাহাঙ্গীর হোসাইন, এমজিএ, জুবায়ের, শাহ, পাবিলা, জাহান, হাসিবুর, নেবার, জাকারিয়া, অনেকেই যোগ দিয়েছে আমাদের ক্লাসে। ওকে ধন্যবাদ। তো ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী স্টেপের জন্য আমরা একটু আগাই, যে এরপরে আমরা কোথায় যাব। তো প্রিয় বন্ধুরা, এর পরের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি আছে সেটি তোমরাই সলভ করার চেষ্টা করো। এটি হলো আমাদের আজকের দ্বিতীয় নাম্বার ম্যাথ। কি বলছে তোমরা কি পড়তে পাচ্ছ? স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ পড়া যাচ্ছে? আমি একটু পড়ে দিই তোমাদের। 2.5 কেজি ভরের একটি হাতুড়ি 5 মিটার উঁচু হতে একটি পেরেকের উপর পড়লো। খেয়াল করো, কিন্তু একটা হাতুড়ি সাই করে পেরেকের উপরে পড়লো এবং 1/10 সেকেন্ড সময়ে স্থির হলো। পেরেকের ওপর কত বল প্রযুক্ত হলো? কি দারুণ অঙ্কটা! এটা এসছে, এই অঙ্কটাও কিন্তু অ্যাডমিশন টেস্টে এসছে এবং জি এর মান এখানে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হাতুড়ি পেরেক এর উপরে পড়লো। কি বলছে? হাতুড়িটার ভর দেওয়া আছে 2.5 কেজি আর 5 মিটার উপর থেকে পড়ছে, সাই করে পড়লো হাতুড়ির উপরে। এখন বলছে যখন এটি পড়ে 1/10 সেকেন্ড সময়ে স্থির হয়ে গেল। কে? পেরেক। এখন বলছে যে এই পেরেকের উপরে কত বল প্রযুক্ত হয়েছে। তাহলে আমরা কি করব বলো তো? আমি তোমাদের একটু ক্লু দিই, খেয়াল করো যে যেই বেগে হাতুড়ি আঘাত করছে, যেই বেগে পেরেকটাও কিন্তু সেই একই বেগ নিয়ে যাবে। এই জায়গাটা তো আমরা একমত নাকি? তাহলে খেয়াল করো যে আমরা কি করতে পারি এখানে। পেরেকটা যদি সেই বেগে চলে তাহলে আমাদের বেগ লাগবে এখানে। বেগটা কত ছিল? তাহলে আমাদের বেগের সূত্র আমরা জানি, এটা 2 নাম্বার অঙ্ক আমাদের। তোমরা কিন্তু অঙ্কগুলো তুলে নিও কিন্তু, কারণ আমাদের বাড়ির কাজটা কিন্তু এর মধ্য থেকে থাকবে। যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এটাও তুলে নেওয়ার চেষ্টা করবে 30 সেকেন্ডের মধ্যে। তাহলে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2GH। আমাদের ডাটাগুলো কি কি দেওয়া আছে সেগুলো তোমরা নিশ্চয়ই উঠিয়েছো। তো খেয়াল করো, আমি একটু ডাটা উঠানোতে হেল্প করি তোমাদের। এখানে লিখলে তো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের ডাটা ছিল 2.5 কেজি ভর, এম সমান ছিল 2.5 কেজি। তারপরে কি ছিল? 5 মিটার উঁচু, এইচ এর মানটি ছিল 5 মিটার। একটু বড় করে লিখে দিই, 5 মিটার। জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বের করতে হবে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হোয়াট। তাহলে খেয়াল করো, আমাদের আদি বেগ কিন্তু 0, কারণ হাতুড়ি 0 থেকে শুরু করেছে। তাহলে কি হবে? ভি স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস 2GH। ভি স্কোয়ার সমান বা ভি সমান রুট ওভার 2GH, 2 ইন্টু জি ইন্টু এইচ, 5 মিটার, তাই না? 5 দুগুণে 10, 100, 100 রুট, তার মানে 10 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, হাতুড়ি কিন্তু এই বেগ দিয়েছে কাকে? পেরেককে। তার মানে পেরেকের আদি বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে পেরেকের শেষ বেগ। তাহলে পেরেকের শেষ বেগ বলেছে, পেরেক থেমে গেছে, কারণ দেখো অঙ্কে বলছে স্থির হলো। তাহলে আমরা পেরেকের আদি বেগ পেলাম, পেরেকের শেষ বেগও পেয়েছি। এখন বলছে যে বল বের করতে হবে, কিন্তু আমরা জানি বল বের করার একমাত্র সূত্র সেটি হলো এফ সমান এম এ। তাহলে আমরা লিখে ফেলি, এ বের করতে হবে আমাদের, তাই না? তাহলে ভি সমান ভি নট মাইনাস এটি, কেননা স্থির হয়েছে তাই আমরা বন্ধনের সূত্র দিলাম। এখানে যদি কেউ প্লাস দাও তাও কোনো অসুবিধা নাই, উত্তরটা শুধু মাইনাস আসবে। ই তাহলে ভি জিরো ইকুয়াল ভি নট মাইনাস এটি, তাহলে আমরা পাচ্ছি এটি ইকুয়াল ভি নট, তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়াল ভি নট বাই টি। তাহলে আমার ভি নটের মান ছিল 10, ভি নটের মান ছিল 10 আর টি টাইম দেওয়া আছে অঙ্কটাই, দেখো ম্যাথটাই টাইম দেওয়া আছে কত? 1/10 সেকেন্ড। 1/10 সেকেন্ড, দিস ইজ 0.1 সেকেন্ড। তাহলে 0.1 এটা ক্যালকুলেশন করলে হবে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের বলেছে বল বের করতে হবে। তাহলে বল এফ সমান এম এ, তাহলে এম দেওয়া আছে 2.5 ইন্টু
এ 100, তাহলে 100 আর এটা গুণ করলে হবে 2250 নিউটন। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেটর করে নিই, একটু ক্যালকুলেট করে দেখি যে তারপরেও যদিও এটা খুব ছোট রাশি, তারপর আমরা করে নিই যেহেতু লাইভে ক্লাসটি হচ্ছে, বলে ঝামেলা 250, এই যে ভুলটা অলরেডি হয়ে গেছে, 250 এটা গুণ করলে হবে কেমন, 2.5 ইন্টু 100, 250 নিউটন। তো তোমরা যারা এই অঙ্কটি সম্পন্ন করতে পেরেছো তারা একটু কমেন্টে জানাও, আর আমি পরবর্তী অঙ্কটি তোমাদের একটু দিয়ে দিই ডাটা তোলার জন্য। 3 নাম্বার তোমরা খাতায় উঠিয়ে ফেলো 3 নাম্বার অঙ্কটি, ততক্ষণ আমি দেখি যে তোমরা কে কে কি ধরনের কথাবার্তা বলছো, কে কে আছো সেটা আমি একটু দেখি। হ্যাঁ, অনেকে যোগ দিয়েছে, ফারহানা সাদিকাও যোগ দিয়ে ফেলেছে, এর মধ্যে অসংখ্য স্টুডেন্ট যোগ দিয়েছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। জাহান বলছে যে 250 নিউটন, সে উত্তরও করে ফেলেছে, তো অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা 3 নাম্বার অঙ্কটি খাতায় একটু উঠিয়ে ফেলো, কারণ এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, আমরা এগুলো সলভ করার চেষ্টা করছি। তো 3 নাম্বারটি দেখো, একটি চাকার ব্যাস 1 মিটার, এটি প্রতি মিনিটে 30 বার অর্থাৎ 30 বার ঘুরলে এর প্রান্তে রৈখিক বেগ কত হবে। এটি তোমরা একা একাই করবে, করে কমেন্ট বক্সে তোমরা উত্তরটি বসিয়ে দেবে। এটার সূত্র হবে রৈখিক বেগ ভি সমান আমরা জানি ওমেগা আর। শুধু একটু স্টিকি করা আছে কোথায়, যে ব্যাসার্ধ না বলে ব্যাস দেওয়া আছে। এটি তোমরা হিসাব করো, হিসাব করে তোমরা উত্তরটি লেখো। আমি সেই ক্ষেত্রে তোমাদের সাথে একটু ডাটা উঠানোর কাজটি করে দিই, অঙ্কটি কিন্তু তোমরাই করবে, ঠিক আছে। তো চাকার ব্যাস, ব্যাসার্ধ, এটা 3 নম্বর অঙ্ক ছিল, তাহলে চাকার ব্যাসার্ধ আর সমান 1 মিটার মানে 0.5 মিটার, আর কি দেওয়া আছে প্রতি মিনিটে, তারপরে টাইম টি ইকুয়াল টু প্রতি মিনিট দিস ইজ 60 সেকেন্ড, তারপরে দেওয়া আছে যে 30 বার ঘুরে, এন এর মান হলো 30, তারপর বলতে রৈখিক বেগ ভি ইকুয়াল হোয়াট, তোমরা নিজেরাই করো এটি, ভি ইকুয়াল ওমেগা আর, তাহলে ওমেগা মানে হলো 2 পাই এন বাই টি ইন্টু আর, 3.14, এন হইল 30, টি এর মান হলো 60 ইন্টু আর এর মান হলো 0.5। তাহলে আমরা হিসাবটাকে একটু ছোট করে ফেলতে পারি নিজে নিজে মুখে মুখে, 0.5 আর 2 পরস্পরের বিপরীত, এটা চলে গেল, 30 দিয়ে 60 কে ভাগ করলে থাকে 2, তার মানে পাই বাই 2 উত্তর হবে, পাই বাই 2 অথবা 3.14/2 এই টাইপের উত্তর হবে, তাই না। তো আমরা ঠিক আছে এটা দেখি যে 3.14/2 করলে কেমন হয়, 3.14/2 1.5 সেকেন্ড, 1.57, রৈখিক বেগের একক মিটার পার সেকেন্ড। তো তোমরা কারা কারা আমাদের সাথে ছিলে এই অঙ্কটিতে একটু আমি দেখে আসি। ওহ গুড গুড, সবাই করে ফেলেছে, সবাই করে ফেলেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের, সবাই করে ফেলেছে। পরের অঙ্কটি তোমাদের জন্য থাকবে 4 নাম্বার অঙ্কটি, তোমরা অঙ্কটি খাতায় তুলে ফেলো। এটি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2015-16 সেশনের প্রশ্নটি অ্যাডমিশন টেস্টে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খাতায় তুলে নাও, 30 সেকেন্ড টাইম তোমাদের জন্য। আমরা দেখি যে কয়টা গাণিতিক সমস্যার সমাধান করা যায়, তো তোমরা দ্রুত, আর তোমাদের জন্য 10 সেকেন্ড টাইম, আমি ততক্ষণ অঙ্কগুলোর ডাটাটা একটু তুলে ফেলি। তাহলে 4 নাম্বার ডাটা কি কি দেওয়া আছে, একটি গাড়ির চাকা 20 মিনিট 50 সেকেন্ড, 20 মিনিট 50 সেকেন্ড, তার মানে টোটালটাকে আমাদের সেকেন্ড করে নিতে হবে, তাহলে 20 মিনিট মানে 1200 সেকেন্ড গুণ 50, তার মানে আমরা টি ভেঙে লিখলাম 20 মিনিট 20 মিনিট and 50 সেকেন্ড, তাই তো, হ্যাঁ, তাহলে 20 ইন্টু 60 প্লাস 50, 6 করে 1200, 1250 সেকেন্ড টোটাল টাইমের মান। তারপরে কি বলছে যে 1 কিলোমিটার গেছে রাস্তা, কতবার ঘুরেছে, n ইকুয়াল টু 200 বার, 250 বার, n ইকুয়াল টু 250, চাকার পরিবেষ্টিত একটি কণার রৈখিক বেগ v ইকুয়াল টু হোয়াট। খেয়াল করো যে দূরত্ব যেটি দেওয়া আছে, এই দূরত্বটা তারা গেছে 1 কিলোমিটার মানে 1000 মিটার, তো যেই চাকাটা 1000 মিটার গেল, তাহলে ওই চাকার পরিধি, খেয়াল করো এখানে কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সাইকেলের চাকা হতে পারে, মোটর সাইকেলের চাকা হতে পারে, এটা গাড়ির চাকা বলা হয়েছে,
তো এই চাকাটা যতবার ঘুরবে, কতবার ঘুরেছে? 250 বার। 250 বার ঘুরে সে গেছে 1000 মিটার। তাহলে আমরা এই চাকাটাকে যদি খুলে ফেলি, মানে এটা মনে করো একটা সুতা বা একটা দড়ি, এটাকে যদি খুলে ফেলি তাহলে এটা এরকম সোজা হবে না, তাহলে চাকাটা এরকম হবে না। তো এই দূরত্বটাকে আমরা মনে করো বলছি h, লিখলাম এখানে s ইকুয়াল, তাহলে এই যে দূরত্ব এটা টোটালটা এটুকু, এর পরিধি, তাহলে এটা কতটুকু দূরত্ব গেছে? যে 1000 মিটার, ওই যে বলছে 1 কিলোমিটার, 1000 মিটার গেছে, ডিভাইডেড বাই কত পাকে গেছে? 250, 250, আর এটা হলো 4। তার মানে আসলে এই চাকার পরিধিটা হলো 4 মিটার। আমরা এটা বুঝতে পারলাম। তাহলে পরিধি যদি পাওয়া যায়, পুরোটা যদি পাওয়া যায়, তাহলে এর ব্যাসার্ধ পাওয়া যাবে না? ব্যাসার্ধ কত? চাকার ব্যাসার্ধ, তাহলে আমরা জানি পরিধি হলো 2 পাই r, লিখে ফেলো যে 2 পাই r সমান 4, তাহলে r সমান কত? 2 বাই পাই, আমরা এরকম রাখলাম। এখন তোমরা অঙ্কটি করতে পারো আমার মনে হয়। কি বলেছিল? v, তার মানে আমাদের বের করতে হবে রৈখিক বেগ। তাহলে আমরা জানি রৈখিক বেগ v সমান ওমেগা r, ওমেগা মানে 2 পাই n বাই t ইনটু r, তাহলে 2 ইনটু পাই, পাই পাই রাখলাম কারণ এখানে একটা পাই আছে, n বাই t ইনটু r, r মানে কত? 2 বাই পাই, 2 বাই পাই, তো 2 ইনটু পাই পাই চলে গেল, n এর মান আমরা লিখে দিই 250 ইনটু পাই পাই চলে গেছে, t এর মান থাকবে তাই না, ইনটু 2 ডিভাইডেড বাই t, t এর মান কত? 1250। এটা আমাদের হিসাব করতে হবে, করলে যা হবে তাই হবে আমাদের উত্তর। তো ঠিক আছে, তোমরা কারা কারা এই অঙ্কটি সমাধান করতে পেরেছো আমরা একটু ঘুরে আসি। ফাইন, পয়েন্ট 8, গুড। হ্যাঁ, রূপকথা এখন কি বুঝতে পেরেছো যে কি করে বের করা যাবে? হ্যাঁ, সবাই বের করে ফেলেছে। 0.8, অভিজিৎ সাহা, রিফা জারিফ, আয়েশা খাতুন, তাহমিদ, ড্যানিয়েল, তাসুম, মুন, নাফিসা, রিফা জারিফ, হ্যাঁ সবাই বের করে ফেলেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা তোমরা এটি ক্যালকুলেশন করতে পেরেছো। তো ঠিক আছে, আমরা পরের অঙ্কটি দিয়ে দিলাম, তোমরা একটু তুলে নাও, খুব দ্রুত তুলে নিবে এবং এটার হিসাব নিকাশটা তোমরা করে একটু জানাবে। তবে এই প্রশ্নটির ক্ষেত্রে যে ব্যাপারটি, এটার উত্তরটা তোমাদের বের করতে হবে কৌণিক কম্পাঙ্ক, তাহলে এটা হবে রেডিয়ান পার সেকেন্ডে তোমরা দেখাবা এটার উত্তর। কত রেডিয়ান পার সেকেন্ড হবে কৌণিক কম্পাঙ্ক? কৌণিক কম্পাঙ্ক, হ্যাঁ তোমরা দেখাও। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখে নিই, এই পাশে ছিল। আচ্ছা ওকে, ধন্যবাদ। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছে। হ্যাঁ, এবং 5 নম্বর অঙ্কটি, 5 নম্বর অঙ্কটি তোমরা দেখাবে, যেটা আমি বলছিলাম আসলে এটা একটা অবজেক্টিভে ছিল তো প্রশ্নটি, অবজেক্টিভের ডাটায় এককগুলো ছিল রিভার মানে রেভলিউশন পার সেকেন্ডে, রেভলিউশন পার সেকেন্ড। আমাদের রেভলিউশন পার সেকেন্ড সম্পর্কে তো আইডিয়া আছে না, তার মানে ঘড়ির সেকেন্ডের কাটা, কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক এটা কয় নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক। খেয়াল করো, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান আমরা জানি ওমেগা ইকুয়াল 2 পাই এফ। তো এখন কৌণিক কম্পাঙ্ক বেরই করতে বলেছে আমাদের, তো এফ মানে 1 বাই টি, এফ মানে তো সেকেন্ডের কাটা, পুরো এক পাক ঘুরে আসলে কতটুকু টাইম দেয়? সেকেন্ডের কাটা 1 মিনিট দেয়, দিস ইজ 60 সেকেন্ড, 2 পাই ডিভাইডেড বাই 60 সেকেন্ড। এই এককটাকে আমরা বলেছি রেভলিউশন আরইভি পার সেকেন্ডে দেখাতে হবে। এটা কি হবে তোমরা একটু দেখাও তো কি হবে, একটু কে কে এটার সাথে আসো আমি একটু দেখে নিই। হ্যাঁ, অনেকেই আছে আমাদের সাথে, ধন্যবাদ। তাহলে খেয়াল করো এটা কি হবে একটু তোমাদের বলি। এই যে এখানে আমরা আঁকলাম ঘড়ির সেকেন্ডের কাটা, এখান থেকে ও পুরোটা ঘুরে আবার যখন এখানে আসবে, তার মানে ও কি করে এরকম একটা পাই, আবার এরকম আর একটা পাই, তখন এক পাক ঘুরলে সে 2 পাই ঘুরে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে রেভলিউশন পার সেকেন্ডে দিলে 1/60 রেভলিউশন পার সেকেন্ড হবে। কেমন? 1/60 রাখলেও হবে, আর ডাটায় যদি 1/60 এর মান বের করা থাকে সেটা করলেও হবে।
এই প্রশ্নটা বুয়েট অ্যাডমিশন টেস্টে যখন 14-15 14-15 সেশনে আসে তখন এটার উত্তরটা রেভলিউশন পার সেকেন্ডে জানতে চাওয়া হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের প্রশ্নে চলে গেলাম 6 নাম্বার। খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সেশনে প্রশ্নটি এসেছিল। তো তোমরা যারা ক্লাসের সাথে আছো তারা আগে প্রশ্নটি তুলে নাও, তারপরে দেন শুরু করো, কারণ আমাদের বাড়ির কাজটা কিন্তু আজকের পুরো কাজের উপরে থাকবে, কেমন? এবং বাড়ির কাজগুলো জমা দিতে হবে এই কিশোর বাতায়নের যে ক্লাসটি চলছে তার কমেন্ট সেকশনে। আচ্ছা, তাহলে এটি তোমরা নিজেরাই করবে 6 নাম্বার অঙ্কটি করে তোমরা আমাকে একটু জানাও যে কে কি করলে তোমরা। 6 নাম্বার অঙ্কটি, একটি কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির ওপর অনুভূমিকের দিকে কার্যকরী বল কত? এই যে যখন টানা হয় কোনো কিছু, অর্থাৎ লব্ধি বল দুইটা উপাংশে ভাগ হয়, একটা অনুভূমিক বরাবর একটা লম্ব বরাবর, এই কাজটা তোমাদের করতে হবে। হ্যাঁ, এটা উচ্চ মাধ্যমিক ক্লাস হচ্ছে, এটা জানতে চেয়েছে সজল মোল্লা, সরোজ মোল্লা যে কাদের ক্লাস হচ্ছে, এটা উচ্চ মাধ্যমিক ক্লাস হচ্ছে। ঠিক আছে। তাহলে 6 নাম্বার অঙ্কটির ডাটাটা আমরা একটু লিখে ফেলি, যে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হলে আসলে বিষয়টা কেমন হয়, আমরা একটু চিত্র এঁকে দেখি। যে একটি খণ্ড, কাঠের খণ্ড, এই হলো একটা খণ্ড, এই খণ্ডকে টানা হচ্ছে 60 ডিগ্রি কোণে, মনে করো এরকম একটা 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে, এটা কম হয়ে গেল কোণটা, 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে এরকম। তো যখন এই দিকে টানা হবে তখন এইরকম বল দুইটা উপাংশে ভাগ হয়, এটা আমরা জানি, যে একটা ভূমি বরাবর আর একটা উলম্ব বরাবর। তো ভূমির সাথে cos, কেননা ভূমি বাই অতিভুজ cos থিটা হয়, তাহলে এই উপাংশটা হবে cos থিটা। তাহলে যদি f বলে টানা হয়, দিস ইজ f cos থিটা, কেমন? তাহলে f cos 60 ডিগ্রি, তাহলে এখানে জানতে চেয়েছে কার্যকরী বল কত, তাহলে বল f সমান f cos 60 ডিগ্রি। তো এফ এর মান এখানে বলেছে 200 নিউটন, তাহলে আমরা বসিয়ে দিলাম 200, cos 60 এর মান হলো 1/2, তাহলে এটা হবে কত, 100 নিউটন। তার মানে অনুভূমিক বরাবর সেই বস্তুটি বল পাচ্ছে 100 নিউটন, কেমন? এই কোণকে যদি এখন পরিবর্তন করা যায় তাহলে কি হবে, এই বলের মানও পরিবর্তন হবে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল কত সালে, 13-14 সেশনে প্রশ্নটি এসেছিল। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন যে কাজটি করব সেটি হলো পরের অঙ্কে চলে যাব, 7 নাম্বার অঙ্কে। 7 নাম্বার অঙ্কটি তোমরা একটু দেখে ফেলো, যারা খাতা কলম নিয়ে আসো, সবাই তো আসো, তোমরা এটা উঠে নিবে, আগে অঙ্কটি উঠে নাও খাতায়, তারপরে আমরা দেন অঙ্ক করার জন্য প্রস্তুতি নেব। আমি একটু বলে দিই, তোমরা খাতায় উঠাও। একটি লিফট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি, এটি চুয়েট অ্যাডমিশন টেস্টে 13-14 সেশনে প্রশ্নটি এসেছিল। লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 কেজি হলে তিনি যে বল অনুভব করবেন তার মান কত নির্ণয় করবেন, এটি তোমরাই করবে, খুবই ইজি একটি অঙ্ক। এরপরে খেয়াল করো নিচে নামার সময় কি হবে, আর তোমরা যারা জানো এটি, লিফটটি যদি উপরে উঠতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এই বিষয়টা তোমরা একটু যদি পারো কমেন্টে একটু লিখে দাও, কার কার এই বিষয়ে আইডিয়া আছে আমি একটু দেখতে চাই। তাহলে আমাদের অঙ্ক নাম্বার 7, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ নাম্বার 7, 7 নাম্বার। আমরা ডাটাগুলো একটু লিখে ফেলি তোমাদের সাথে। ত্বরণ a ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে যে ব্যক্তি আছে তার ভর m সমান 65 কেজি তার ভর, তাহলে তিনি যে বল অনুভব করবেন F সমান ওয়াট, কি হবে তোমরা লেখো, তোমরা একটু জানাও কে কে অঙ্কটির সাথে আসো, আমি একটু দেখি। হ্যাঁ, সামাদ স্যার ক্লাসের সাথে আছেন, কমেন্ট চাই আপনাদের। রাফিয়া ম্যাডাম বলছেন সুন্দর হচ্ছে, অসংখ্য স্টুডেন্ট আছে, তোমরা অনেকেই আছো আমার সাথে, তোমাদের সবার নাম আমি বলছি না বলে তোমরা মন খারাপ করো না। হ্যাঁ, অলরেডি করে ফেলেছে এরা অঙ্ক, এই অঙ্ক করে ফেলেছে, ঠিক আছে, আমি একটু দেখি তো কি হয়।
খেয়াল করো আমরা যখন নিচে নামি, খেয়াল করো যে এটা যে ত্বরণ বলেছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা না হয়ে যদি 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার বেগে নামে। মজার ব্যাপার হলো আমাদের যে লিফট গুলো বেশিরভাগই কিন্তু 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নামে। তার মানে কি প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার হারে কমতে থাকে। তার মানে এই বেগে যদি নামে তাহলে জি অভিকর্ষ ত্বরণ, আরো একটি বেগে সে নামছে, তাহলে সেই জন্য যিনি লিফটে আসেন তিনি নিজেকে ওজনহীন অনুভব করেন। কি আমরা বুঝতে পারছি? আর যখন এই লিফট উঠবে তখন এটা প্লাস হয়, তখন কি হবে 2g, 2g, জি এর মান 9.8, তার মানে তখন নিজেকে খুব ভারী মনে হয়, মনে আমার ওজন খুবই বেশি। তো এই যে ব্যাপারটি, তাহলে এখানে আমাদের হবে F সমান এম জি, জিটা কি জি মাইনাস এ, এই যে এখান থেকে আসলো, আগে ছিল কত জি মাইনাস জি, যদি জি মানে নামতো তাহলে জি মাইনাস এ, এম এর মান হলো 65 আর ইনটু ত্বরণের মানটি হলো 9.8 মাইনাস 1, দিস ইজ 8.8। তো আমি এটি হিসাব করে দেখি তোমাদের সাথে উত্তরটি মেলে কিনা। তাহলে এটি হলো 9.8 সরি 65 ইন্টু 8.8, এটি হবে 572। তোমরা অনেকেই এই উত্তরটি আমাকে জানিয়েছো কমেন্ট বক্সে, অসংখ্য ধন্যবাদ তোমাদের এই অঙ্কটি তোমরা করে দেওয়ার জন্য। তাহলে এখন প্রশ্ন হলো লিফটটি যদি উপরে ওঠে এই বেগে এই ত্বরণে, তাহলে শুধু আমরা মাইনাসের কাছে প্লাস করে দেবো, কেমন? তো একটা অঙ্ক দিয়ে আমরা, একটা সূত্র দিয়ে আমরা, একটা কনসেপ্ট দিয়ে আমরা আরো একাধিক অঙ্ক সমাধান করা আমরা বুঝে ফেললাম। তো বন্ধুরা খুব বেশি অঙ্ক নাই, আমরা 11 নাম্বার অঙ্ক পর্যন্ত যাব, ক্লাসটি খুব বড় না, একটু ছোট ক্লাস। এর মধ্যে আমরা 8 নাম্বার অঙ্কে চলে এসেছি। 8 নাম্বার অঙ্কটি কি হবে দেখো, 5 কেজি ভর, তোমরা খাতায় কিন্তু উঠিয়ে নাও, আগে তুলে নাও খাতায়, লেখো অঙ্কটি, লেখো আগে প্রশ্ন লেখো। 5 কেজি ভর ও 0.25 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলন, বেলন মানে কি তোমরা যারা বেলনকে চেনো তারা লিখে দাও, 50 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগে গড়াতে থাকলো, তার গতিশক্তি কত? প্রশ্নটি চুয়েট অ্যাডমিশন টেস্টে 15-16 সেশনে আসছে। তাহলে বেলন হলো আমাদের মা, তারপরে চাচি, অন্যরা যারা রুটি বানায়, আসলে আমি রুটি বানাতে পারি না বলে আমার কথা বললাম না, যারা রুটি বানায় যেটা দিয়ে বানায় আসলে ওটি হলো বেলন, সিলিন্ডার আকৃতির। এই সিলিন্ডার আকৃতির জড়তার ভ্রামক সেটিও কিন্তু একটু আলাদা। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, তোমরা তাহলে এটির ডাটাগুলো উঠাও এবং যারা পারবে বুঝতে পারছো এর গতিশক্তি, তাহলে দুই ধরনের গতিশক্তি হবে। কিরকম খেয়াল করো, যে এই কলমটা যখন এইভাবে চলতে থাকবে তখন তার এক ধরনের গতিশক্তি, এটা কৌণিক গতিশক্তি, ছোট হচ্ছে একটু বড় দিয়ে বোঝাই, এটা যখন এমন করে চলতে থাকবে তখন এর গতিশক্তি কৌণিক গতিশক্তি, আবার একই সাথে সে ওদিকে চলে যাবে, এটা হলো রৈখিক গতিশক্তি। তার মানে এই প্রশ্নটি সলভ করতে গেলে তোমাকে দুইটা গতিশক্তি বের করতে হবে, একটি হলো রৈখিক গতিশক্তি, অপরটি হলো কৌণিক গতিশক্তি। কি এটা বোঝা যাচ্ছে? এই জন্যই কিন্তু এই প্রশ্নটি চুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছে, একটু ক্রিটিক্যাল আছে বলে। তাহলে আমরা দেখি প্রশ্নটি ছিল গতিশক্তি, মোট গতিশক্তি, গতিশক্তি সমান, আমরা এখানে লিখলাম রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি। তোমরা যারা পারবে তারা হিসাব নিকাশ করে কমেন্ট বক্সে আগের মতো উত্তর লিখে দাও। তাহলে রৈখিক গতি মানে কি, ভি সমান ওমেগা আর, রৈখিক গতি হলো ওমেগা আর, তাই না? রৈখিক গতি হলো ওমেগা আর, আর সরি কৌণিক গতি ওমেগা আর, রৈখিক গতি হলো হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার হলো রৈখিক গতি শক্তি, ইকে সমান হাফ এম ভি স্কয়ার, আমরা 9-10 থেকে জানি সেটি। কৌণিক গতি শক্তি আমরা এই চ্যাপ্টারে এসে দেখেছি হাফ আই ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার। আই মানে কি জড়তার ভ্রামক, ওমেগা মানে কি কৌণিক বেগ। তাহলে খেয়াল করো আমরা এখানে একটু কাজ করতে চাই, হাফ এম ভি মানে হলো ওমেগা আর, আমার ডাটার মধ্যে কি কি দেওয়া আছে, ওমেগা 50 রেডিয়ান/সেকেন্ড দেওয়া আছে, ব্যাসার্ধ 0.25 দেওয়া আছে, আর ভর 5 কেজি দেওয়া আছে, তাই না?
তাহলে আমার ওমেগা দেওয়া আছে, তাহলে ভি ইকুয়াল ওমেগা আর, তাহলে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম হাফ আই। আমরা একটু আগে বলেছিলাম যে বেলনের যে জড়তার ভ্রামক, অর্থাৎ আমরা যখন বিভিন্ন কেসগুলো পড়ি এবং আমরা কিন্তু সমাধানও করেছিলাম এখানে ম্যাথমেটিক্যালি যে কিভাবে ঘটনাগুলো ঘটে, যে একটি সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গেলে জড়তার ভ্রামক কেমন হবে, এক প্রান্ত দিয়ে গেলে কেমন হবে, সিলিন্ডারের ক্ষেত্রে কেমন হবে, চাকার ক্ষেত্রে, চাকতির ক্ষেত্রে কেমন হবে, বিভিন্ন ইভেন্টগুলো কিন্তু ছিল। এই যে দেখো এখন কিন্তু ওইগুলো ম্যাথমেটিক্সে কাজে লাগছে। তাহলে বেলনের জন্য এটি হবে যে হাফ আই, তার সাথে ওমেগা স্কোয়ার থাকলো। তাহলে খেয়াল করো আমরা কি কি পাচ্ছি এখানে, আমাদের কৌণিক গতি হলো হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে কি আমরা কোথাও কি ভুল করে ফেললাম? এম ওমেগা স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার আই, আই সমান এম আর স্কোয়ার, কি মনে পড়ছে? আই সমান এম আর স্কোয়ার, সেটি এখানে হবে এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এখন দেখো এটি যদি আমরা যোগ করি, এটা হলো হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার 1/4 এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তারপরে এই রাশিটা কিন্তু একই দুই জায়গায়, এটা 1/4, এটা 1/2। তো যদি আমরা 4 কমন নিয়ে নিই, এখানে 4 কমন নিলে 2, এটা 1, তাহলে 3/4 ইন্টু এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এখন তোমরা মানগুলো বসাও, উত্তরটি কত হবে তোমরা আমাকে জানাও। আর কোনো প্রবলেম থাকলে সেটাও তোমরা কমেন্টে লেখো। তাহলে এম দেওয়া আছে 5 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে 0.25, আর ওমেগার মানটি দেওয়া আছে কত 50 রেডিয়ান পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী তোমরা কারা কারা আছো, কারা কারা করছো সেটা একটু দেখে নিই। হ্যাঁ 390 লিখে ফেলছে, অনেকেই লিখছে। এই সে জেবা, হ্যাঁ জেবাকে আমি খুঁজছিলাম, ও নিয়মিত ক্লাস করে। রিফা জারিফ নিয়মিত ক্লাস করে, শান্ত নিয়মিত ক্লাস করে, ফারহানা সাদিকা নিয়মিত ক্লাস করে, রুহি নিয়মিত ক্লাস করে, তাহমিদ ক্লাসে থাকে, আয়েশা খাতুন নিয়মিত ক্লাস করো তুমি, মিনুর রহমান এআইডি থাকে নিয়মিত, তারপরে থাকে মিন্টু আছেন, জেবা আছে, ফারহিন নাফি, হ্যাঁ অভিজিৎ সাহা, এরা কিন্তু নিয়মিত ক্লাসে থাকে এই স্টুডেন্ট গুলো। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তিন আচ্ছা উত্তর যেটি হলো ক্যালকুলেশন করে, আমি আর গেলাম না ক্যালকুলেশনের মধ্যে, তোমরা ক্যালকুলেশন করে যা হবে সেটা এখানে বসিয়ে দাও। আমি পরের অঙ্কে গেলাম। পরের অঙ্কটি ছিল এরকম, খুবই ইজি সিম্পল একটি অঙ্ক। এই অঙ্কটি তোমরা আগে খাতায় তুলে নিবে, তারপর তোমরা সমাধান করবে, আমাকে উত্তরটি জানাবে। একটি ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াস চতুর্দিকে 1.1, এটা কিন্তু অ্যাংস্ট্রম হবে, এর মাথার উপরে একটি বৃত্ত থাকবে। আসলে আমি এটা সময় স্বল্পতার কারণে দিতে পারি নাই। ব্যাসার্ধে বৃত্তাকার পথে 4 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে প্রদক্ষিণ করে ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান কত হবে? এটা কুয়েট অ্যাডমিশন টেস্টে 15-16 সেশনে প্রশ্নটি এসেছিল। প্রিয় বন্ধুরা তোমরা এখানে যেটুকু তোমার লাগবে শুধু ইলেকট্রনের ভরটি তোমার মেমোরিতে থাকলেই চলবে, হ্যাঁ বাকিটা তোমরা সমাধান করে ফেলো, দিলে তোমরা উত্তরটি জানাও। কয় নম্বর ছিল এটি? 9। আমরা আর মাত্র 2টা গাণিতিক প্রবলেম সলভ করব, করেই আজকের ক্লাস আমরা শেষ করে দেব। কয়টা বলতে আর 2টা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। তো দেখো তোমরা যারা ডাটা লিখছো তাহলে কি হবে, কেন্দ্রমুখী বল আমি তোমাদের একটু সহযোগিতা করি। কেন্দ্রমুখী বল F সমান mv²/r। তো তোমরা উত্তরটি তৈরি করো। m ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি, এই মানটি তোমরা এখানে বসাও। v দেওয়া আছে যে কত বেগ সেটি দেওয়া আছে এখানে, ঠিক আছে। তারপরে সবই দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, অ্যাংস্ট্রমের মান কিন্তু 10⁻10 মিটার, এটি তোমাদের মাথায় রাখতে হবে, কেমন? তো ঠিক আছে, তাহলে তোমরা জানাও কারা কারা তোমরা করছো, আমি একটু দেখি নিই। একজন লিখছে প্রশ্ন বোঝা যায় না, কেন? এটা তো পড়তে পারার কথা, কি বুঝতে সমস্যা হচ্ছে প্রশ্ন বুঝতে? একজন লিখছে হাফ এম ভি স্কোয়ার দিয়ে করলে হবে না, কেন্দ্রমুখী বলের সূত্র কি হাফ এম ভি স্কোয়ার? না তো, কেন্দ্রমুখী বল হলো হলো এম ভি স্কোয়ার বাই আর। তো ঠিক আছে, তাহলে আমি হেল্প করি। ইলেকট্রনের ভর হলো 9.1 × 10⁻31 ইন্টু বেগ দেওয়া আছে
4 × 10 টু দি পাওয়ার 6, 4 × 10 টু দি পাওয়ার 6 তার স্কয়ার দিতে হবে। তারপরে এখানে আর কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 1.1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম এর মানে হলো 10 ইনভার্স 10, 10 ইনভার্স 10। এখন এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা পারবো। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা খুবই সাবধান এই জায়গাটায়। কোন জায়গায়? বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে। তারা যখন ক্যালকুলেটর চাপে একবার হিসাব নিকাশ করতে চায়, এটা করে ভাগ, ও ক্যালকুলেটরে ভাগ দিয়ে দিল এটা, তারপর গুণ দিয়ে দিল এটা, তাহলে ক্যালকুলেটর কি বুঝবে? বুঝবে এটা উপরে আছে এটা নিচে আছে, তখন কিন্তু রেজাল্ট আসবে না। তখন যদি আমরা এখানে ব্র্যাকেট দিয়ে নিই তাহলে কোনো অসুবিধা নাই। আর ব্র্যাকেট যদি না দিই সেক্ষেত্রে এখানেও ক্যালকুলেটর ওঠার সময় ভাগ দিতে হবে, এই চিহ্নটাকেও ভাগ বলে দিতে হবে, তখন ক্যালকুলেটর বুঝতে পারবে যেটা নিচে আছে। কি এটা বোঝা গেল? এই জায়গায় আমি দেখেছি অনেক স্টুডেন্ট, একদম প্র্যাকটিক্যালি অনেক স্টুডেন্ট এই ক্যালকুলেটর চাপ প্রেস করার ক্ষেত্রে এখানে ভুল করে ফেলে। তো প্রিয় বন্ধুরা, তোমরা কারা কারা এই উত্তরটির সাথে আসো একটু দেখি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। একজন বলছে প্রশ্নের স্লাইডটা একটু বড় করতে বলছে, তো ঠিক আছে আমি একটু বড় করে দিই এটি, কারণ এখানে অনেক বেশি লেখা বলেই হয়তো এরকম প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে আমি একটু বড় করে দিলাম। হ্যাঁ এখন তো বোঝা যাচ্ছে না? 9 নাম্বার, হ্যাঁ এখন কত উত্তর হবে? তোমরা উত্তরটি এখানে বসিয়ে দাও, পুট করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা উত্তরটি পেরেছো। তাহলে আমরা 10 নাম্বারটা দিলাম। এখন 10 নাম্বার প্রশ্নটি তোমরা এখন আমাকে জানাও যে 10 নাম্বারটি কি করতে হবে। তাহলে 10, হ্যাঁ অনেকে উত্তর করেছে এখানে। অনেকে উত্তর করতে পেরেছে। 1.32 × 10 ইনভার্স 7, গুড, একদম লিখে ফেলেছে সবাই এক্স্যাক্টলি। হ্যাঁ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এখন কোন ক্লাস একজন প্রশ্ন করছে, এটা হলো পদার্থবিজ্ঞান উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট লেভেলের। আর এখন আমরা 10 নাম্বার অঙ্কটি দিয়ে ফেলেছি অলরেডি স্ক্রিনে। তোমরা 10 নাম্বার অঙ্কটি তুলে নাও, তুলে নিয়ে এটা সমাধান করার চেষ্টা করো। তাহলে কি বলছে 10 নাম্বার? একটি বস্তু ঘন্টায় 36 কিলোমিটার বেগে ভূমির ওপর দিয়ে পিছলে যেতে যেতে অবশ্যই স্থির অবস্থায় আসলো। বস্তু ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে বস্তুটি স্থির অবস্থায় আসার পূর্বে কত দূরত্ব অতিক্রম করেছিল? খুব ইম্পর্টেন্ট, এই যে ঘর্ষণ দিয়ে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা একটু দেখি কি বলছে। এরকম বলছে যে ঘর্ষণ গুণাঙ্ক, আমরা যদি একটু চিত্র এঁকে দেখি এরকম হবে, 36 কিলোমিটার বেগে ভূমির উপর দিয়ে পিছলে যাচ্ছে। এইরকম একটা বস্তু, অবজেক্ট এরকম দিলাম। তো এই অবজেক্ট যে কোনো বস্তু তার নিচের দিকে সে কি করে, তার ওজন দেয়। ওজনটাকে আমরা বলছি এমজি। ওজনের বিপরীতে তার একটা প্রতিক্রিয়া বল, রিঅ্যাকশন ফোর্স, প্রতিক্রিয়া বল যেটি থাকে সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তার মানে এই আর ইকুয়াল এমজি, তাই পরস্পর এটা একটু নাকচ হয়ে যায়। তাহলে আর সমান এমজি, আমরা কি পেলাম একটু লিখে রাখি, আমরা পেয়েছি আর ইকুয়াল এমজি। তো এই বস্তুর উপরে যে বল দেয়া হলো এটা এফ বল, অপরদিকে এর ঘর্ষণ বল সেটা আমরা বলছি এফ কে, গতীয় ঘর্ষণ, কাইনেটিক ফোর্স, এটা গতীয় ঘর্ষণকে আমরা বলছি এফ কে। তাহলে এর ঘর্ষণ গুণাঙ্ক যেটি হবে সেটি হলো এফ কে ডিভাইডেড বাই আর। ঘর্ষণ গুণাঙ্ক মিউ, মিউ কে ইকুয়াল এফ কে ডিভাইডেড বাই আর। তাহলে এফ কে সমান কত? এফ কে সমান মিউ কে আর। তাহলে মিউ কে আর, আর মানে এমজি, তাহলে এখানে আমরা লিখে ফেললাম মিউ কে ইন্টু এম জি, কি সমান এফ কে সমান মিউ কে ইন্টু এম জি। আমরা এখানে সমাধান করতে যাচ্ছি এফ কে সমান মিউ কে, এফ মানে আবার তো এম এ, আমরা লিখলাম এম এ সমান মিউ কে ইন্টু এম জি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উভয় পক্ষের এম এম আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো এ সমান মিউ সাফিক্স কে ইন্টু জি। মিউ এর মান কিন্তু দেওয়া আছে 0.2 ইন্টু জি এর মান 9.8, তাই না? তাহলে 0.2 ইন্টু 9.8, এটা আমরা একটু ক্যালকুলেট করে নিই। 0.2 ইন্টু 9.8, এটি হলো 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার এর ত্বরণ।
তো এখন আমাকে কি করতে হবে? আচ্ছা, কারা কারা তোমরা আসো আমরা একটু দেখে নিই কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর সমান mg কিভাবে? ওজন, ওজন আমরা জানি নিচের দিকে ক্রিয়া করে ওজন, আর তার প্রতিক্রিয়া বল আর সমান mg। আচ্ছা হ্যাঁ, তোমরা সবাই আসো আমাদের সাথে। তাহলে এখন কি বলছে যে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে দূরত্ব অতিক্রম করার সূত্র কি? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখানে বলছে স্থির হয়ে গেছে, স্থির অবস্থায় আসলো, তাহলে আমরা মাইনাস দিয়ে করবো। কেমন? তাহলে আমি এটুকু মুছে দিলাম, এটুকু মুছে দিলাম। আমরা ত্বরণের মানটি নেব এখান থেকে, ত্বরণ a। তাহলে আমরা জানি ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার মাইনাস 2as। আমাদের বের করতে হবে কত দূরত্ব অতিক্রম করেছিল, এস এর মান বের করতে হবে। তাহলে ভি জিরো ভি নট স্কয়ার মাইনাস 2as, 2as ইকুয়াল ভি নট স্কয়ার। তাহলে বেগ দেওয়া ছিল 60 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 60 কিলোমিটার, সরি 36 কিলোমিটার। তাহলে এটার মানও আমাদের নিয়ে আসতে হবে। তাহলে s সমান ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে এর মানটা আমরা নিয়ে নিলাম এখানে, 2 ইন্টু a ছিল 1.96, আর ভি বেগের মানটা কত? বেগের মানটা হলো বেগ কত? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে বেগ ভি সমান, মানে এটাকে আমরা বলছি ভি নট আদি বেগ, 36 কিলোমিটার মানে এত হাজার গুণ 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তার মানে কত হবে? 10 মিটার পার সেকেন্ড হলো বেগ, মানে 10 তার স্কয়ার। তাহলে আমরা 10 এর স্কয়ার করে দিই। 10 এর স্কয়ার করলে হবে 10 এর স্কয়ার ভাগ 2, ক্যালকুলেটর চাপলাম ভাগ 1.96, কত হলো? 25.51, 25.51 মিটার। এই হলো গাণিতিক প্রবলেম সলভ অ্যান্সার। বুয়েট 9-10 সেশনে প্রশ্নটি আসছিল, আসলে একটু ক্রিটিক্যাল আছে, তাই না? তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা লাস্ট নাম্বার অঙ্কটি করব। তো লাস্ট নাম্বার অঙ্কটি হলো এরকম, যে তোমরা একটু তুলে নাও আগে খাতায়। এটা আমাদের আজকের সর্বশেষ অঙ্ক, তারপরে তোমাদের সাথে আর 1 মিনিট কথা বলবো, বলে আজকের ক্লাস শেষ করব। হ্যাঁ, আগে তোমরা প্রশ্নটি তুলে নাও। এটা বুয়েট 9-10 সেশনে আসছে, আবার 6-7 সেশনে আসছে। মানে একটা প্রশ্ন গত 10 বছরে 2 বার এসছে। তার মানে কি আসলে ইম্পর্টেন্ট এই কনসেপ্টটি। তাহলে কারা কারা আসো আমাদের সাথে, আগে তুলে নাও তোমরা প্রশ্নটি। হ্যাঁ, অনেকেই উত্তর করতে পেরেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, মিনুর রহমান উত্তর করতে পেরেছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি 11 নম্বর। তোমাদের নিশ্চয়ই ওঠানো হয়েছে। কি বলছে অঙ্কটি, আমরা একটু আলোচনা করে ফেলি। 30 কেজি ভরের একটি শেল, 30 কেজি ভরের একটি শেল 48 মিটার পার সেকেন্ড বেগে উড়ছে। একটা শেল উড়ছে, শেলটি বিস্ফোরিত হলো, হঠাৎ বুম করে বিস্ফোরিত হলো, হয়ে কি হলো? 2টা টুকরা হয়ে গেল। এর মধ্যে যেটি 18 কেজি ভরের টুকরা, সেটা স্থির হয়ে গেল, মানে স্থির। অপর টুকরোটি উড়ে গেল। এই অপর অংশের বেগ কত? এবং বিস্ফোরণ হলে বেগটা বাড়ারও কথা, তাই না? একটা যদি স্থির হয়েছে, তো ঠিক আছে আমরা দেখি কি করব। তোমরা যারা পারো তারা ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে উত্তর করে দাও। তাহলে আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে এই সমাধান করতে হবে। ভরবেগের সংরক্ষণ সূত্র হলো আদি ভরবেগ আর পরের ভরবেগ সমান হবে। তাহলে বিস্ফোরণ হওয়ার আগের ভরবেগ, বিস্ফোরণ হওয়ার পরের ভরবেগ, কি এখন বোঝা যাচ্ছে? তাহলে ধরে নিই এর আদি ভরবেগ ছিল এম ভি নট। কয় নম্বর অঙ্ক এটি? 11 নম্বর। এম ভি নট ছিল আদি ভরবেগ, সমান পরে 2টা ভরবেগ আমরা পাবো। ধরে নিলাম একটি m1 v1, অপরটি m2 v2, m2 v2। তাহলে কি হবে? m বস্তুর ভর কত ছিল? 30 কেজি, লিখলাম 30, কিন্তু বেগ কত ছিল? 48। আমি কিন্তু আজকে ডাটা উঠাচ্ছি না, তার মানে কি আমার আলাদা প্রযুক্তি এটা আমাদের সুবিধা দিচ্ছে, কারণ অন্যদিন তো অঙ্ক হাতে তুলতে হতো, এটা অনেক প্রবলেম হতো এবং অনেক টাইম ক্ষেপণ হতো, তাই আসলে এই পদ্ধতি। তো কেমন লাগলো ক্লাসটি তোমরা জানাবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা লিখলাম
M1V1 খেয়াল করো, তাহলে একটি পার্ট যেটি বলছে 18 কেজি, বস্তুটি ছিল 30 কেজি, একটা পার্ট হয়েছে 18 কেজি, তাহলে অপর পার্ট 12 কেজি হবে। তাহলে M1 হলো 18 কেজি ইন্টু এ স্থির হয়ে গেছে, এ হলো 0 প্লাস পরের পার্ট কত 12 কেজি ইন্টু V2 বের করতে হবে। তাহলে এই পার্টটা তো 0 হবে, 12 V2 ইকুয়াল 30 ইন্টু 48, V2 ইকুয়াল 30 ইন্টু 48 ডিভাইডেড বাই 12, ভাগ করলে এখানে হবে 4 12 48, 4 4 30 120, 120 মিটার পার সেকেন্ড। তো তোমরা কারা কারা ছিলে আমাদের এই উত্তরের সাথে, আগেই তোমরা করতে পেরেছো কারা কারা একটু দেখে নিই। হ্যাঁ, অসাধারণ লাগছে, রুহি বলছে, সুমন আহমেদ বলছে, হ্যাঁ 120, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো তোমরা একটু বলো যে আজকের ক্লাস সম্পর্কে সার্বিক মূল্যায়নটি তোমরা বলো, যে আসলে ওভারঅল এই টেকনোলজিটা আমাদের কি ধরনের সুবিধা দিয়েছে পুরো ক্লাসটি অ্যারেঞ্জমেন্ট করতে গেলে, সেটা তোমরা একটু বলবে। আর প্রিয় বন্ধুরা, এর পরের কি কাজ ছিল আমরা একটু দেখে নিই। ভরবেগ দিয়ে আমরা কোনো অঙ্ক আজকে করিনি, কেন করিনি, তো গত দুইটা ক্লাসে আমরা ভরবেগ দিয়ে অঙ্ক করেছিলাম, আজকে তাও আরেকটি অঙ্ক আমরা করে ফেললাম, বন্দুকের গুলি, গাড়ির সংঘর্ষ, এগুলো কিন্তু আমরা করিনি। গাড়ির সংঘর্ষের ক্ষেত্রে এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যদি বিপরীত দিক থেকে বলে তাহলে একটি পার্ট তোমাকে মাইনাস দিতে হবে। নৌকোর অঙ্কর ক্ষেত্রে যদি এরকম বলে যে একজন নৌকোর উপরে আছে এই পাশে, একজন আছে ওই পাশে, তো দুইজন দুই দিকে যাচ্ছে, তাহলে কি হবে, দুইজন দুই দিক থেকে লাফ দিল, তাহলে কি হবে, এই ক্ষেত্রে পুরো নৌকোর ভরকে একটা পার্ট করতে হবে, আর এই দুইজনের ভরকে আরেকটি পার্ট করতে হবে, এই অঙ্কের মতো। তাহলে যারটাকে আমরা মাইনাস ধরবো, যদি উত্তরটি মাইনাস বের হয় তাহলে বুঝবো যে তার বিপরীত দিকে যাচ্ছে, আর যদি প্লাস বের হয় তাহলে যাকে আমরা প্লাস ধরেছি তার বিপরীত দিকে যাচ্ছে, এরকম। আরেকটি অঙ্ক আমরা করিনি, সেটা হলো ব্যাংকিং কোণ দিয়ে। তো ব্যাংকিং কোণ tan θ সমান b স্কয়ার বাই rg, এই সমীকরণগুলো তোমরা পারবে, তাই আমরা হাত দিইনি। আর গতদিনও আমরা আসলে প্রবলেম সলভ করেছিলাম ব্যাংকিং কোণ দিয়ে, তাই আজকে আমরা ব্যাংকিং কোণ নিয়ে আসি নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের ক্লাসে আমরা কি কি টপিক নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলাম, এই একটা তোমাদের এখনকার কাজ, যেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, টাইম অনলি 30 সেকেন্ড, যে আজকে কি কি টাইপের অঙ্ক ছিল, মানে কোন কোন সূত্রের ব্যবহার হয়েছে, কি ধরনের ত্বরণ ছিল, দূরত্ব ছিল, ঘূর্ণন গতিশক্তি ছিল, তারপরে জড়তার ভ্রামক দিয়েছিল, এই যে ব্যাপারগুলো, আরো কি কি তুমি জানো সেগুলো তুমি আজকের কমেন্টে একটু এখনই উল্লেখ করে দাও, আর 15 সেকেন্ড টাইম। এরপরে আমাদের ক্লাস থাকবে তোমাদের সাথে, সেটি হলো বাড়ির কাজ। বাড়ির কাজটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যে আমরা 11টি অঙ্ক করলাম, এই 11টি অঙ্ক বাড়িতে করার পরে তুমি স্ক্রিনশট করে ছবিগুলো তুমি এখানে দিয়ে দিবে কমেন্ট বক্সে, অথবা অঙ্কগুলোর উত্তরও তুমি নাম্বার ধরে ধরে দিতে পারো, এটা না করে অঙ্কগুলো করে তুমি দিয়ে দাও এই, অর্থাৎ ভিডিওর এই লাইভ ক্লাসের কমেন্ট বক্সে, এটুকুই তোমার কাজ হবে। এবং যারা যারা এই কাজটি করবে আমি তাদের নাম পরের ক্লাসে বলবো, এবং তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকের ক্লাসটি শেষ করব। তো বাড়ির কাজগুলো পুনরায় তোমরা সমাধান করবে। তো সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পুরো ক্লাস এখানেই শেষ করছি। প্রিয় বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।